talk on training. Just testing the sound. It's working or not. আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আপনাদের স্বাগতম। আজকে আমার এই লাইভে অনেক দিন পর লাইভে আসলাম। বাংলাদেশ কোভিডের কারণে যখন অনেকটা ডেডলক হয়ে পড়েছিল অনেক জায়গায়, তখন বহুবার লাইভে এসেছি, অনেকগুলো ওয়েবিনার করেছি, অনেকগুলো অনলাইন ট্রেনিং সেশন করেছি। তারপর নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। গত এক বছর সোশ্যাল মিডিয়াতে ট্রেনার হিসাবে অনেক বেশি সরব ছিলাম, অনেক আলোচনা সমালোচনার সম্মুখীন হয়েছি। শিক্ষক যখন প্রশিক্ষক, এমন প্রশ্নেরও উত্তর দিতে হয়েছে। আজকে এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর দিব। অনেকের ধারণা যে হঠাৎ করে কেউ প্রশিক্ষক হয়ে যেতে পারে, আবার অনেকে মনে করেন একজন শিক্ষক, তার আবার প্রশিক্ষক হওয়ার প্রয়োজন কি? শিক্ষক তো সেরা, প্রশিক্ষক হওয়ার কোনো প্রয়োজন কি আছে? অনেকে জানতে চায় যে আমি প্রশিক্ষক হিসাবে কখন কিভাবে আবির্ভূত হলাম। অনেক পেশাদার প্রশিক্ষক, তাদেরও প্রশ্ন। আর আমার বিশ্ববিদ্যালয়ে সহকর্মী অনেকের অনেক রকমের প্রশ্ন রয়েছে। অনেকে সরাসরি আমাকে জিজ্ঞেস করেন না, তারা নিজেরা একে অপরকে জিজ্ঞেস করেন। শিক্ষার্থীদের মাঝেও এমন প্রশ্ন রয়েছে। শিক্ষক প্রশিক্ষক হতে পারে? প্রশিক্ষক হওয়ার যোগ্যতা কি? চাইলে কি কেউ হঠাৎ করে প্রশিক্ষক হতে পারে? একটু এইভাবে বলি, আসলে কি হঠাৎ করে কেউ প্রশিক্ষক হতে পারে? তাহলে তো একটু পিছনে ফিরে থাকাতে হয়। সবাই তো প্রশিক্ষক হয়ে যেতে পারে। পিছনে এইভাবে থাকায় যে গত এক বছর কোভিডের কারণে সোশ্যাল মিডিয়াতে আমার সরব উপস্থিতির কারণে যারা মনে করছেন যে আমি এই বিগত এক বছরে একজন ট্রেনার হিসাবে আবির্ভূত হয়েছি, তাদের জন্য বলছি, আপনারা ভ্রান্ত চিন্তা এবং ভাবনার মাঝে আছেন। এটা অনেক 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 বৎসর পার করতে হয়েছে আমাকে ট্রেনার হিসাবে আবির্ভূত হতে। এমনকি আমি যখন স্টুডেন্ট, আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়ছি, আমার অনেক শিক্ষকরা সাক্ষী আছেন, তারা আমার ওই কর্মস্থলে গিয়েছিলেন। আমি যখন ছাত্র মাত্র বিবিএ করছি, তখনই ক্রেডিবল কম্পিউটার প্রাইভেট লিমিটেড বলে একটা আইটি ফার্ম করি আর দু বন্ধুর সাথে, যেখানে আমাদের ৫-৬টা রুম ছিল, সফটওয়্যার, হার্ডওয়্যার, সেলস, এগুলোর পাশাপাশি তখনও আমরা অনেক ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রেখেছিলাম। আমার প্রশিক্ষক হিসাবে আবির্ভূত হওয়া ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ এবং এমবিএ করার অনেক আগেই। স্পোকেন ইংলিশ, আইএলস, পাবলিক স্পিকিং, সফট স্কিলস রিলেটেড টু আইটি, ওয়েব ডিজাইনিং, হার্ডওয়্যার, সফটওয়্যার, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এরকম অনেকগুলো প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে আমরা তিন বন্ধু আবির্ভূত হয়েছিলাম চট্টগ্রামে অনেক বড় ফ্লোর নিয়ে। পরবর্তী পর্যায়ে আমরা দুটো ফ্লোর নিই, একটাতে হচ্ছিল না। সেই 1997-98 সালের কথা বলছি। তখনই একেবারে তরুণ
প্রশিক্ষক হিসাবে আমি আবির্ভূত হই, তখন অনেক সিনিয়র, আমার চাইতেও সিনিয়র এমন অনেক প্রশিক্ষণার্থী পাবলিক স্পিকিংয়ের জন্য, স্পোকেন ইংলিশের জন্য আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হতেন। আমাদের অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষকের আত্মীয় স্বজনও ভর্তি হয়েছিলেন, অনেক বড় বড় জ্ঞানী গুণী জনও ভর্তি হয়েছিলেন। হঠাৎ করে এই সময়, এই কোভিড টাইমে কিংবা ঠিক এই 1 বছর আমি প্রশিক্ষক হিসাবে আবির্ভূত হইনি। এরপর বিবিএমবিএ হলো, ঢাকা এশিয়ান ইউনিভার্সিটিতে লেকচারার ছিলাম, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমাদের অনেকে বলে যে শুধুমাত্র যদি মুদ্রার একটা পিঠ হয়, অর্থাৎ কেউ যদি পড়াশোনা শেষ করে শিক্ষক হয়ে যান, তাদের অনেক সীমাবদ্ধতা থাকে। সত্যি সত্যি আমার জীবনে আমি দেখেছি প্রচুর সীমাবদ্ধতা থাকে। আল্লাহ এই জায়গা হতে আমাকে রক্ষা করেছিলেন। আমি নেটল টাটা গ্রুপের রিজিওনাল হেড হিসাবে চিটাগংয়ে কাজ করেছি। এই কংগ্লোমারেটে আমি 2 বছর কাজ করেছি। 26-27 বছর বয়সেই রিজিওনাল হেড হয়ে যায়। এই চাকরি আমার অনেক ভালো লাগছিল, কর্পোরেট জব, অনেক ফ্যাসিলিটিস, অনেক সুবিধা। আমার শিক্ষকদের অনুপ্রেরণায় আর মা বাবার অধীর আগ্রহে শেষ পর্যন্ত আবার শিক্ষক হই। কিন্তু কখনো আমি নিজেকে শুধুমাত্র শিক্ষক ভাবিনি। আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লেও আমার কর্মস্থল ছিল প্রাইভেট ইউনিভার্সিটি, একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়। আমি কখনো সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আলাদা করিনি, এখনো করি না। আমি কখনো বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অনেক মহান, অনেক উপরে অবস্থান করে এটাও বিশ্বাস করি না। সবসময় নিজেকে মুদ্রার দুটো পিঠেই ভেবেছি। একদিকে কর্পোরেট লাইফ, আই এনজয়েড অ্যা লট, নিট অ্যান্ড ক্লিন, হাইলি সিভিলাইজড। অন্যদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক, দুটো পিঠকে আমি একসাথে দেখেছি। আমি বাংলাদেশের এডুকেশনকে, বাংলাদেশের শিক্ষার্থীদেরকে শুধু বাংলাদেশে পড়াশোনা করেছে এমন কাউকে ছোট করে দেখি না। কারণ আমি ইংল্যান্ড দেখেছি, চেক রিপাবলিক দেখেছি পড়াশোনা করতে গিয়ে। আহামরি অনেক কিছুই আমরা ফেসবুকে দেখি, এত আহামরি কিচ্ছু নাই। আমাদের ছেলে মেয়েরা অনেক ভালো করে, দুদিকেই ভালো। ভালো দেখলে, খারাপ দেখলে দুদিকে অনেক খারাপ আছে। বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া 1000 ছেলে মেয়ের 999 জন বকে গেছে, সেটাও আমি দেখে এসেছি। আবার পড়াশোনা শেষ না করে বাধ্য হয়ে 10 বছর পুরিয়ে নাগরিকত্ব নিতে হয়েছে এমন ব্যক্তিও আমি দেখেছি। আবার অনেক পড়াশোনা করে বাংলাদেশে কোনো সুবিধা না পেয়ে বিদেশে বাংলাদেশকে কাঁপাতে পারে এরকম যোগ্য ব্যক্তিও দেখেছি। এমন বিশ্ববিদ্যালয় দেখেছি তারা নর্থ আমেরিকান ডিগ্রি প্রেফার্ড বলে বিজ্ঞাপন দিয়েছে শুধুমাত্র শিল্পপতির ছেলে মেয়েদের নেওয়ার জন্য। যখন প্রতিযোগিতা ওপেন হয়ে গেছে তখন সেখানে চট্টগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরাও শিক্ষক হয়েছে। সব মিলে শিক্ষক যখন প্রশিক্ষক হিসাবে আবির্ভূত হয়, ব্যাপারটা কি এতটাই সহজ? চাইলেই হয়ে যাওয়া যায়? আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করেছি, সবাই পড়াশোনা করেছে, অনেকে পড়াশোনা করেছে, অনেকে এখনো করছে, অনেকে বিদেশে পড়াশোনা করে এসেছে। কিন্তু আমি একটু ব্যতিক্রমী কাজও করেছি। প্রায় ডজনখানেক আমি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি প্রশিক্ষণার্থী হিসাবে। ইন্টেন্সিভ ইন্টারাকশন অ্যান্ড কমিউনিকেশন, অ্যাডাল্ট সাইকোলজি, চাইল্ড সাইকোলজি, মেন্টাল হেলথ, ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি, এরকম অনেক অনেক ট্রেনিংয়ে আমি অংশগ্রহণ করেছি পৃথিবীর সেরা প্রতিষ্ঠানে। এমনকি ফুড অ্যান্ড সেফটির উপরও আমি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। কারণ আমার আগ্রহ ছিল মানুষকে জানার। আমার সবসময় ভালো লাগে মানুষের সাথে থাকার, মানুষের সাথে কাজ করতে। আমার কাছে শুধু আমার যে বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সে ম্যাচর করেছি, সো ডেপথ অফ নলেজ হবে ফাইন্যান্সে, কিংবা ইংল্যান্ডে আমি ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা করেছি, এই জন্য ডেপথ অফ নলেজ হবে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে, এমনটা ভাবিনি। আমি সবসময় মহান হিসাবে তাদেরকেই দেখেছি যাদের ডেপথ অফ নলেজও আছে, ব্রেথ অফ নলেজও আছে। আমি অনেক সেরা ডেপথ অফ নলেজওয়ালা বড় বড় মহান ব্যক্তিদের দেখেছি এক গ্লাস পানির জন্য ঠেলাঠেলি করতে, খাবার টেবিল দেখলে সবার আগে খেয়ে নিতেও দেখেছি। কারণ তাদের কমন সেন্স নাই। কেন কমন সেন্স নাই?
তারা বিজ্ঞানী হতে পারেন, তারা বড় গবেষক হতে পারেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক, অ্যাডভোকেট হতে পারেন, কিন্তু ব্রেথ অফ নলেজ না থাকার কারণে তাদের এই অবস্থা। এখানেই শিক্ষক এবং প্রশিক্ষকের পার্থক্য, এখানেই শিক্ষা এবং প্রশিক্ষণের পার্থক্য। শিক্ষা যখন ডেপথ অফ নলেজ দেয়, শিক্ষা যখন আমাকে কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞ বানায়, তখন প্রশিক্ষণ আমাকে ব্রেথ অফ নলেজ দেয়, যেই বিষয়গুলো আমার বিষয় নয় এমন অনেক বিষয় জানার সুযোগ করে দেয়, আর সেগুলোই আমাদেরকে মানুষ বানায়, আমাদেরকে অন্যদের রেসপেক্ট করতে শেখায়, অন্যদের জন্য ছাড় দিতে শেখায়। অন্তত খাবার টেবিলে ঠেলাঠেলি করতে শেখায় না, সুবিধা 1 টাকা পাওয়ার জন্য লড়াই করতে শেখায় না। প্রশিক্ষণ ব্লু ওশিয়ান স্ট্র্যাটেজি খুঁজে নিতে শেখায়, প্রশিক্ষণ এক্সপ্লোর করতে শেখায়। একজন ম্যানেজমেন্টে পড়লেই তাকে সবসময় ম্যানেজমেন্ট ক্যারিয়ার বেছে নিতে হবে, ফাইন্যান্সে পড়লেই তাকে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসে আসতে হবে, এমন ধারণা পৃথিবীতে অনেক আগেই উপে গেছে। 2-3টা বিষয়ে মাস্টার্স করেছে, 2-3টা বিষয়ে পিএইচডি করেছে, শেষ পর্যন্ত ভালো লাগার বিষয় না পাওয়া পর্যন্ত পড়াশোনা করেছে, এরকম নজির পৃথিবীতে অজস্র রয়েছে। ট্রেনিং এরকম সুযোগ করে দেয়। অনেকে দীর্ঘমেয়াদী পড়াশোনা করতে পারেনি, কিন্তু আগ্রহ একেবারে অন্য কোনো জায়গায় ছিল, এরকম অন্য কোনো জায়গায় পৌঁছাতে চায়। ছোট্ট একটা কোর্স করে, ছোট্ট একটা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এই সুযোগ লম্বা 4 বছর 5 বছরের মাস্টার্স অনার্স দেয় না, পিএইচডি দেয় না। এই জায়গাগুলোতে প্রশিক্ষণ অনেক বড় ভূমিকা রাখে। কিন্তু আমি তো অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হই। এই প্রশ্নগুলোর মধ্যে কেমন কেমন প্রশ্ন আছে একটু দেখি। যেমন, শিক্ষক পরিচয়টাই তো বড়, আবার প্রশিক্ষক এবং কোচ হওয়ার দরকার কি? আসলে শিক্ষক পরিচয় সত্যিই বড়, কিন্তু শিক্ষক সবসময় প্রশিক্ষক হতে পারেন না। আমরা ক্লাসে আমাদের শিক্ষার্থীদের সাথে যে ল্যাঙ্গুয়েজ কথা বলি, আমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলি, একজন প্রশিক্ষক ওই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন না। একজন প্রশিক্ষককে মনে রাখতে হয় যাদের সামনে আমি দাঁড়িয়ে আছি তাদের অনেকের এমন সব অভিজ্ঞতা রয়েছে, তাদের কাছ থেকে আমি শিখতে পারি, জানতে পারি। একবার যদি রং ফুট হয়ে যায়, সাইকোলজিক্যালি যদি একবার মনে করি যে আমি শেখাতে এসেছি, তাহলে প্রশিক্ষক ওখানেই শেষ। প্রশিক্ষক কখনো শেখাতে যায় না, শিক্ষক অনেক জায়গায় শেখাতে যান। শিক্ষক পণ্ডিত শ্রেণীর, শেখান। একজন প্রশিক্ষক শেখাতে যান না। একজন প্রশিক্ষক প্রশিক্ষণার্থীরা যা জানে সেটাকে চাঙ্গা করাতে চান। একজন কোচ কোনো সমস্যার সমাধান দিতে চান না। একজন কোচ এমন পরিবেশ তৈরি করেন যে অংশগ্রহণকারীরা নিজেরাই বুঝতে পারে না, এক সময় সমস্যার সমাধান বের করে নেয় আর বলে, ওয়াও, আই ডিড ইট। অনেক ক্ষেত্রে শিক্ষকরা সমস্যা দেয়, সমস্যার সমাধান দেয়, কিন্তু একজন কোচ সে এক্সপ্লোর করে মানুষের ভিতরে থাকা স্কিলস, কম্পিটেন্সিস, কোর কম্পিটেন্সিস, ডিস্টিংটিভ কম্পিটেন্সিস, এমন সব বিষয় খুঁজে বের করে একজন প্রশিক্ষক এবং একজন কোচ। একজন শিক্ষক যখন মানুষ হওয়ার অনেকগুলো উপকরণ ঢেলে দেয়, তখন মানুষ হওয়ার প্রশিক্ষণ প্রয়োজন হয়। যদি শিক্ষকরাই মানুষ বানাতে পারত প্রশিক্ষণ ছাড়াই, তাহলে আজকাল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হতে এত বড় ভাই বড় বোন আদব কায়দা বিহীন, অজস্র বড়দের অপমান করে এমন ছেলে মেয়ে তৈরি হতো না। বিদেশে আমি দেখেছি একই বিষয়ের উপর একই মানুষকে প্রতি বছর প্রশিক্ষণে পাঠানো হয়, আর এদেশে আমাদের হাজার হাজার লাখ লাখ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের যোগ্য উপযোগী প্রশিক্ষণ নাই। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুমগুলো দেখলেই বোঝা যায় আমাদের প্রশিক্ষণের অভাব রয়েছে। আমাদের মসজিদ, মাদ্রাসা, গির্জার ওয়াশরুমগুলো দেখলে বোঝা যায় কোন লেভেলে প্রশিক্ষণের অভাব আমাদের রয়েছে। রাস্তার দুপাশে পৃথিবীর সবচাইতে নোংরা ময়লা আবর্জনা দেখে বোঝা যায় শিক্ষা আমাদের পরিবর্তন করতে পারেনি। আমাদের লাইফ লং রেগুলার বেসিস প্রশিক্ষণের প্রয়োজন আছে, গণহারে প্রশিক্ষণের প্রয়োজন আছে। সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত কি করে ধুতে হয়
এটা বলে শেখানো যায় না, এটা প্রশিক্ষণ দিয়ে শেখাতে হয়। এভাবে প্রশিক্ষণের অপরিহার্যতার সারা পৃথিবীতে প্রমাণিত। আপনি পিএইচডি করে আসেন, 2-3টা করে আসেন, তারপরও কর্মস্থলে বছরে 4-5টা করে প্রশিক্ষণ, প্রতি বছর 4-5টা প্রশিক্ষণ। এভাবে উন্নত বিশ্ব তাদের মানবগুলোকে সম্পদে পরিণত করে। শুধুমাত্র নিজের বিষয়ে জ্ঞান রাখলেই একজন পরিপূর্ণ মানুষ হয় না। এই প্রশিক্ষণ ক্যারিয়ার কিরকম অবস্থানে আমাকে নিয়ে এসেছে? যারা মনে করছেন যে সোশ্যাল মিডিয়াতে সরব উপস্থিতির কারণে গত 1 বছর আমি প্রশিক্ষক হিসাবে আবির্ভূত হয়েছি, তাদের জন্য বলি, দেশসেরা এমন প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে যেখানে আমি গত 18 বছর ধরে প্রশিক্ষক হিসাবে কাজ করছি। আমার এক বা একাধিক শিক্ষক সাক্ষী, এর বেশি কেউ নয়। বিসিএস কোয়ালিফাইড ডক্টরসদের ফাউন্ডেশন প্রোগ্রামে একটানা 5 বছর ট্রেনার হিসাবে কাজ করেছি। টেকনিক্যাল ইনস্টিটিউট সরকারি শিক্ষকদের ফাউন্ডেশন প্রোগ্রামে কাজ করেছি। দেশসেরা মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটানা 3 বছর কাজ করেছি। এখনো কাজ করছি বিভিন্ন প্রোগ্রামে। সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে বছরের পর বছর কাজ করছি। সরকারি বেসরকারি মিলিয়ে ইতিমধ্যে 10,000-এর বেশি এক্সিকিউটিভ এবং প্রফেশনালদের প্রশিক্ষক হিসাবে আবির্ভূত হয়েছি, উইথ দ্য ব্লেসিংস অফ অলমাইটি আল্লাহ। কিন্তু এই পর্যায়ে আসতে আমাকেও প্রতিনিয়ত প্রশিক্ষণার্থী হিসাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হয়েছে। এমনকি এই যুগে নিজে যেন অপাঙ্ক্তেয় হয়ে না যায়, সেজন্য গত 3 মাস আমি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আমেরিকান 2জন ট্রেনারের আন্ডারে বিগ ডেটা অ্যানালাইটিক্স অ্যান্ড মেশিন ল্যাঙ্গুয়েজের উপর প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। একদিকে আমি নিয়মিত প্রশিক্ষণার্থী, অন্যদিকে আমি প্রশিক্ষক। একজন প্রশিক্ষককে কি কি যোগ্যতার অধিকারী হতে হয়? প্রথমেই 2টো নলেজ লাগে, যেখানে একজন শিক্ষক ডেপথ অফ নলেজ দিয়েও পার পেয়ে যেতে পারেন। সারা পৃথিবীতে একাধিক মাস্টার্স, একাধিক পিএইচডি, 5-6টা পোস্ট ডক করা এমন শিক্ষকও শ্রেণীকক্ষে সঠিক পাঠদান দিতে পারেন না, এমন দেখা যায়। শিক্ষার্থীদের অনুধাবন করতে পারেন না, এমন দেখা যায়। কেন এমন হয়? কারণ তাদের নিজেদের জীবনেও প্রশিক্ষণের অভাব ছিল। তারা অনেক ব্রিলিয়ান্ট, অনেক মেধাবী, অনেক উচ্চতর শিক্ষা অর্জন করেছেন, সারা দুনিয়া ঘুরেছেন, কিন্তু দিনের শেষে মানুষকে বুঝতে পারেননি। সাইকোলজির উপর ট্রেনিং ছিল না। একজন প্রশিক্ষককে অবশ্যই সাইকোলজিতে জ্ঞান রাখতে হয়। সাইকোলজিতে জ্ঞান রাখতে হয়, তাকে নিজেকে অ্যাডাল্ট, চাইল্ড সাইকোলজি বুঝতে হয়। মানুষের চোখ, নাক, ঠোঁট, হাত, পা এগুলো দেখে তাকে বুঝে নিতে হয় আজকে প্রশিক্ষণ কর্মসূচিতে তার টোন কেমন হবে। 2 নম্বর হচ্ছে তার টোন। অবশ্য টোনের আগে অ্যাপিয়ারেন্স ইজ ইম্পর্টেন্ট। অ্যাপিয়ারেন্স, চেনা বামুনের পইতা লাগে না, এই ব্যাপারটা এখন একেবারেই ঠিক নয়। ডেপথ অফ নলেজ, ব্রেথ অফ নলেজ, অ্যাপিয়ারেন্স, টোন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হলো তার জেস্টার অ্যান্ড পোস্টার, বডি ল্যাঙ্গুয়েজ। এই যে আমি এখন আপনাদের সামনে এইভাবে দেখাতে পারি, এই যে একটা একটা আঙ্গুল নেড়ে যদি আমি চমৎকার চমৎকার কথা বলি, কিন্তু আমার চমৎকার কথা একটা আঙ্গুল নাড়ার কারণে অন্য কিছু হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি পুরো হাত নেড়ে কথা বলি, তাহলে এটা আবার অনেক সুন্দর হয়ে যাচ্ছে। এভাবে জেস্টার অ্যান্ড পোস্টার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ক্ষেত্রে। আমি মনে করি শুধু শিক্ষার মাধ্যমে 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ বানানো সম্ভব না। শিক্ষার পাশাপাশি এমনকি শিক্ষকতায় যারা রয়েছেন তাদেরও প্রশিক্ষণের প্রয়োজন আছে, ব্যাপক প্রশিক্ষণের প্রয়োজন আছে। গবেষক হতে হলেও প্রশিক্ষণের প্রয়োজন আছে। সাংবাদিক, আইনজীবী, প্রশিক্ষণের প্রয়োজন আছে।
দীর্ঘমেয়াদী পড়াশোনা সবার জন্য না। পৃথিবীর অনেক দেশ সেটা প্রমাণও করেছে। তাহলে উপায় কি? উপায় হলো প্রশিক্ষণ। আমার সাথে ওয়াজেদ ভাই সবার আগে বলেছিল গ্রেট গোয়িং। ওয়াজেদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে তো কাজ করতে সবসময় ভালো লাগে। আমাদের উমর ফারুক, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম উমর ফারুক। আমি একটু দেখে নিই যে কারা গ্রিটিংসে আছে। শান্ত দেবনাথ নমস্কার। নমস্কার। মোহাম্মদ ইসমাইল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলাউদ্দিন আল আজাদ ওয়ালাইকুম সালাম। রাসেল সৌরভ অনেক ধন্যবাদ। আসলে আমি সেরা না, এটা অনেকে মনে করে আমি সেরা, বাট আমি শিখছি সব সময় এবং নিজেকে ছোট মনে করি, নিজেকে একেবারে অনেক বেশি কম জানা মানুষদের একজন মনে করি। কন্টিনিউয়াসলি শিখছি শিখছি, কোথাও রক্তাক্ত প্রতিযোগিতা দেখলে সরিয়ে নিচ্ছি, নিজের মতো করে কাজ করার চেষ্টা করি, তারপরও সমালোচনাকে সাধুবাদ জানাই, কিন্তু নোংরামিকে পরিত্যাগ করি। ইসমাইল হোসেন, গুড টু সি ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সজিবউদ্দিন মামুন ওয়ালাইকুম সালাম। অর্পিতা চৌধুরী ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ মহিউদ্দিন ওয়ালাইকুম সালাম। আতিফ ওয়ালাইকুম সালাম। শারিয়ার রনি ওয়ালাইকুম সালাম। সজীব চৌধুরী লিখেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও মাঠে নামার আগে শতবার নেটে অনুশীলন করে। ইয়েস, অনুশীলন করতে হবে, প্রশিক্ষণ লাগবে। প্রশিক্ষণ না থাকার কারণে আমরা অনেক ক্ষেত্রেই অনেক জ্ঞানী গুণী মানুষ দেখি, কিন্তু মানুষ দেখি না আসলে। মোহাম্মদ মহিউদ্দিন মাহিম, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ ইব্রাহিম রুবেল ওয়ালাইকুম সালাম। সো আমি এসেছিলাম আসলে এটা বলার জন্য যে এই প্রশিক্ষক হিসাবে আমি আবির্ভূত হওয়া এটা 20 বছরেরও অধিক সময়ের ব্যাপার। একটু একটু করে সামনে এসেছি, এটা হঠাৎ করে হয় না। নিজেকে প্রচুর প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হয়েছে, প্রচুর প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকেছি, সব অফলাইনে ছিল, কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে সরব হওয়ার কারণে, কোভিড জনিত কারণে গত 1 বছর হঠাৎ করে অনেকেই মনে করেছে আমি একজন প্রশিক্ষক হিসাবে আবির্ভূত হয়েছে। আমি এমন অনেক জায়গায় প্রশিক্ষক হিসাবে গিয়েছি যেখানে অনেক সিনিয়র ব্যক্তিরাও বছরের পর বছর নানাভাবে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল প্রশিক্ষক হিসাবে সার্ভাইভ করতে পারেননি। শারিয়ার রনি রাজশাহী থেকে স্যার, ও মাই গড, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রাজশাহী হতে যোগ দেওয়ার জন্য। তবে আজকে আমি ট্রেনিং রিলেটেড, সফট স্কিলস রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দিতে চাই। এরকম কি কারো প্রশ্ন আছে? সব তো সাধুবাদ দেখছি, প্রচুর সাধুবাদ দেখছি। প্রশ্ন থাকলে কয়েকটা উত্তর দিতে চায়, আর না হলে আমি মোটামুটি আমার অবস্থানটা পরিষ্কার করেছি যে প্রশিক্ষক হঠাৎ করে হয় না, অনেক সময় লাগে, অনেক দিন লাগে, আস্তে আস্তে হতে হয়। এমনকি ব্যাচেলর মাস্টার্স করে শিক্ষক হয়ে যায়, বিদেশে দেখেছি পিএইচডি হলে সাথে সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়ে যায়, কিন্তু একজন প্রশিক্ষক হওয়া অনেক ডিগ্রি থাকার পরও সম্ভব হয় না। একজন কোচ হওয়া অনেক ডিগ্রি থাকার পরও সম্ভব হয় না। কিন্তু আমি নতুন প্রতিটা উদ্যোগকে স্বাগত জানাই। যেমন আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে গবেষণা নিয়ে উৎসাহ দেখছি, তারা আরও নতুনদের উৎসাহ দিচ্ছে, আমি সাধুবাদ জানাই। এখানেও প্রশিক্ষণের উদ্যোগ দেখছি। 4 বছর 5 বছর আমাদের শিক্ষকদের কাছে আমরা পড়াশোনা করেও গবেষণা শিখতে পারিনি। আমি আমার আমার আমি শিক্ষক এখন, আমার অনেক শিক্ষার্থী আমাদের পড়াশোনায়ও গবেষক হতে পারেনি, কিন্তু আমাদের তরুণ অনেক শিক্ষক এসেছেন দেশের বিভিন্ন জায়গায় এবং বিদেশে পড়াশোনা করে, তারা কিন্তু ছোট ছোট প্রশিক্ষণের আয়োজন করছে। এই প্রশিক্ষণগুলো আমাদের শিক্ষার্থীদের গবেষক বানাচ্ছে। অনেকে বলে স্যার আপনি তো এত বেশি গবেষণা করছেন না, কিন্তু আপনি এত অ্যাপ্রিসিয়েট করেন নতুন গবেষকদের। আমি বলছি আমি আসলে অন্য একটা সাইডে আছি। আমি গবেষণার ফলাফলগুলো ব্যবহারকারীদের একজন। আমি অধীর আগ্রহে অপেক্ষা করি
আমার সাথে রিলেটেড, আমার গ্রিন সোসাইটি বাংলাদেশের সাথে রিলেটেড, মানব সম্পদ উন্নয়নের সাথে রিলেটেড, দারিদ্র্য বিমোচনের সাথে রিলেটেড গবেষণাগুলো কারা করছে, সেগুলোর আউটকাম কি, এগুলো কিন্তু আমি গ্রিন সোসাইটি বাংলাদেশে অ্যাপ্লাই করি। ফলে আমি একটা অ্যাপ্লিকেশন সাইট খুঁজে পেয়েছি। এই জন্য আমি খুব আনন্দ পাই যখন নতুন নতুন বিষয়ে তরুণরা গবেষণা করে। এই ক্ষেত্রেও ভূমিকা রাখছে আমাদের এই নতুন প্রজন্মের বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং প্রশিক্ষকরা, যারা খুব অল্পতেই 1 সপ্তাহ 2 সপ্তাহ মাঝে মধ্যে এক একটা ওয়েবিনার করে প্রমাণ করেছে যে প্রশিক্ষণের প্রয়োজন আছে। প্রশিক্ষণের মাধ্যমে 4 5 6 বছরের সীমাবদ্ধতা দূর করা যায়। যদিও সমালোচনার শেষ নাই, সমালোচনার শেষ নাই। আমাকে অনলাইনে যেন আমি সরব না হই, আমি যেন ভালো কাজগুলো না করি, 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনে নিজেকে যোগ্য না করি, অন্যদের সাথে আমি যা জানি তা শেয়ার না করি, সেই জন্য কম চেষ্টা অপচেষ্টা হয়নি। কিন্তু ভালো কাজের গুরুত্ব সবসময় রয়েছে। অন্য একটা শ্রেণী ঠিকই সামনে এসেছে। মোহাম্মদ ইব্রাহিম রুবেল, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ আলতাব আলী, ওয়ালাইকুম সালাম। আমি পরিকল্পনা করছি বেশ কিছু সহজ প্রশিক্ষণ নিয়ে আসব। এই কোভিড টাইমে অনেক এক্সপেন্সিভ, অনেক বেশি অর্থের প্রশিক্ষণ কর্মসূচিগুলোকে অনেক সহজ, কম খরচে যেন যাদের চাহিদা আছে তাদের কাছে পৌঁছাতে পারে, সেরকম আমি চেষ্টা করেছি। গ্রিন সোসাইটি বাংলাদেশের ব্যানারে একটা সেবামূলক কাজ হিসেবে সেটাকে নিয়েছি। এমনকি প্রশিক্ষণ হতে অর্জিত অর্থের অনেক অংশ আমরা দরিদ্র অসহায় মানুষের কাছে বিলিয়ে দিয়েছি। একজন প্রশ্ন করেছে, প্রাইভেট সেক্টরে প্রশিক্ষণ বিষয় কতটা গুরুত্বপূর্ণ স্যার? পাবলিক এবং প্রাইভেট দু জায়গায় গুরুত্বপূর্ণ। সরকারও ইতিমধ্যে অনুধাবন করেছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে, ব্যাপক। আর প্রাইভেট অবভিয়াসলি এই কম্পিটিটিভ জায়গায় প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। আর এখন তো সফট স্কিলসের কোনো বিকল্প নাই। সফট স্কিলস, আপনি ভালো মেশিন অপারেট করতে জানেন, কিন্তু দিনের শেষে আপনার টিমে যারা কাজ করছে তাদের সাথে কমিউনিকেট করতে পারছেন না, মিলেমিশে কাজ করতে পারছেন না, আপনার নেতৃত্ব কেউ মেনে নেবে না। এত এক্সপার্টাইজ শেষ পর্যন্ত আপনি কোনো কাজে লাগাতে পারবেন না। প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর দু জায়গায় প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ, কোচিং গুরুত্বপূর্ণ। শুধু প্রশিক্ষণ এবং কোচিং না, আমাদের আসলে পুরো ডিফারেন্সগুলো, ডাইমেনশনগুলো বোঝা উচিত। আমি শিক্ষক হই অথবা প্রশিক্ষক হই, ট্রেনিং, টিচিং, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, তারপর ট্রেনিং, ট্রেনিংয়ে সব কাজ হয় না, তারপর কোচিং, কোচিংয়ে সব হয় না, মেন্টরিং, মেন্টরিংয়ে সব হয় না, কাউন্সেলিং, কাউন্সেলিংয়ে সব হয় না, সুপারভাইজিং, সুপারভাইজিংয়ে সব হয় না, রেফারেলিং, রেফারেলিংয়ে সব হয় না, তখন দরকার হয় ট্রিটমেন্ট। সো ইউ সে দ্যাট মানব সম্পদ হঠাৎ করে চলে আসবে কেন? এরকম ধর্মকর্মের দেশ, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই আমরা এত ধর্মকর্ম করি, তারপরও আমাদের চারিপাশ এত নোংরা। আমি তো লজ্জা পাই আমার প্রাইমারি, আমার সেকেন্ডারি, আমার কলেজ, এমনকি আমার বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুমগুলো দেখলে। কত চেষ্টা হয় আমার বিভাগে চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান মহোদয় ওয়াশরুমগুলোকে পরিষ্কার রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, কত উন্নয়ন করেছেন। দিনের শেষে আমাদের অনেক শিক্ষার্থীও এগুলোর কোনো গুরুত্ব দেয় না। ওই যে প্রশিক্ষণের অভাব, ছোটবেলা হতেই আমরা প্রশিক্ষণকে উপেক্ষা করেছি। আমরা শুধু শিক্ষা বলেছি, আসলে শিক্ষার ভিতরে প্রশিক্ষণও রয়েছে, শিক্ষার ভিতরে কোচিং রয়েছে, শিক্ষার ভিতরে মেন্টরিং, কাউন্সেলিং, সুপারভাইজিং, রেফারেলিং, ট্রিটমেন্ট সবই রয়েছে, কিন্তু আমরা ওগুলোকে আলাদা করে আনতে পারিনি। একেবারে শিক্ষার ভিতরে ঢুকিয়ে দেওয়ার কারণে মহাসাগরের মধ্যে যখন ছোট ছোট পুকুর নদী নালা ঢুকিয়ে দিয়েছি, সব হজম হয়ে গেছে। কিন্তু আধুনিক এই বিশ্বে উন্নত বাংলাদেশ তৈরি করতে হলে আমাদের প্রচুর প্রশিক্ষণের দরকার, প্রচুর প্রশিক্ষকের দরকার, কোচের দরকার। মুবাশশির হোসেন লিখেছে, টিচার নিডস নলেজ, ট্রেনার নিডস রিয়েলিস্টিক নলেজ, ইউ আর দ্য কম্বিনেশন অফ গ্রেট থটস। ও মাই গড,
ও মাই গড, ইউ হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড আ লট। ঠিক সে পর্যায়ে না, আমি শুধু গুরুত্বটা প্রকাশ করার চেষ্টা করছি। ডেপথ অফ নলেজ লাগবে। আপনি গবেষক, বিজ্ঞানী, আপনি অনেক বড় কিছু হয়ে গেলেন, কিন্তু মানুষের মঙ্গলার্থে নিজের এই নলেজকে শেয়ার করতে, অন্যের ভিতরে থাকা প্রতিভাকে এক্সপ্লোর করতে ব্রেথ অফ নলেজও লাগবে। অন্য শাখায়ও গমন করতে হবে, যেটা ট্রেনিং আমাদেরকে এনে দেয়। ট্রেনিং আমার পুরনো শিক্ষাকে যুগোপযোগী করতে সহযোগিতা করে। শিক্ষা তো আমার মেরুদণ্ড। আমার মেরুদণ্ড আছে, এখন আমি যেন সবসময় মেরুদণ্ড সোজা করে থাকতে পারি, সেজন্য প্রশিক্ষণের দরকার আছে। কিন্তু আমি শিক্ষা নিলাম, কিন্তু এরপর প্রশিক্ষণের গুরুত্বকে ছোট করে দেখলাম, একসময় আমার মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে। শান্ত দেবনাথ, পড়ালেখার পাশাপাশি আমাদের নিজেদের স্কিল বাড়ানোর জন্য কি কি করা উচিত এবং চাকরির ক্ষেত্রে কোন স্কিলগুলো বেশি প্রয়োজন স্যার? প্রথমে বললাম, পড়াশোনা ডেপথ অফ নলেজ দেয়, গভীর জ্ঞান দেয়। আমি যে বিষয়ে ম্যাচর করব সেটাতে আমার পাণ্ডিত্য থাকতেই হবে, কিন্তু শুধু সেটা দিয়ে উন্নত বাংলাদেশ বানানো যাবে না, সমাজে টিকে থাকা যাবে না, প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না। আমাকে আমার ভালো লাগার জায়গাগুলোতে এক্সপার্ট হতে হবে, ডেপথ অফ নলেজের পাশে ব্রেথ অফ নলেজ। দেখা গেল একজন শুধু ওয়েব ডিজাইন করার পর তারপর ব্রেথ অফ নলেজকে কাজে লাগিয়েছে, সারাদিন এই ওয়েবসাইটে লিখে অ্যানালাইজ করে, মাসের শেষে 1 লক্ষ টাকা অটোমেটিক চলে আসে। এই যে তার একটি স্কিল তাকে কোথায় নিয়ে গেল? কোনো কোনো প্ল্যাটফর্ম বিভিন্ন প্রশিক্ষকের প্রশিক্ষণ ভিডিও বানায়, সেগুলো সেল করে, তাদের পার্মানেন্ট আয়ের ব্যবস্থা হয়ে যাচ্ছে। কেউ ভালো কমিউনিকেট করে, কেউ ভালো পাবলিক স্পিচ দেয়, কেউ ভালো টিম ওয়ার্ক করে, কেউ ভালো মোটিভেট করে। সো তার যেটা তার সাথে রিলেভেন্ট সেদিকে, এবং যেগুলো রিলেভেন্ট না কিন্তু অ্যাটলিস্ট ব্রেথ অফ নলেজের প্রয়োজন হয়, এরকম প্রশিক্ষণ নিতে পারে। অনেকে ল্যাঙ্গুয়েজ কোর্স করে, আজকাল তো বিদেশে স্কুলে পড়তে পড়তে 4-5টা ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। আমাদের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একবার বলেছিলেন যে এই সময় যদি কারো 2টা ল্যাঙ্গুয়েজ জানা থাকে তার কি অবস্থা হবে। কারো যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে তো তার চাকরির অভাব হবে না। যে হারে চাইনিজ ইনভেস্টমেন্ট আসছে, বাংলা ইংরেজির পাশাপাশি যদি একজন বলে যে আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট, তার কিছু লাগবে না, ওই ল্যাঙ্গুয়েজে সে সবাইকে ছাড়িয়ে যাবে। সো পড়াশোনার পাশাপাশি এই ধরনের কিছু স্কিল আসলে খুবই জরুরি। জনি দেবনাথ, নমস্কার স্যার, পাবলিক স্পিকিং কোর্সটা করার সুযোগটা কি আবার পেতে পারি? হ্যাঁ, আমার পরিকল্পনা রয়েছে একেবারে কমিউনিকেশনের উপর একটা পূর্ণাঙ্গ কোর্স সামনে নিয়ে আসার। অবভিয়াসলি আবারও যেন সবাই অ্যাফোর্ড করতে পারে সেরকমই, যেটা আমি সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি। কিছুদিন আগে আমি বাংলাদেশের প্রায় 400রও বেশি ভলান্টিয়ারদের একটা প্রশিক্ষণ কর্মসূচিতে ইন্টেন্সিভ ইন্টারাকশন এবং কমিউনিকেশনের উপর 2 দিন 12 ঘন্টার সেশন নিয়েছি। সো আমার যে অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতা অবশ্যই সামনে নিয়ে আসার চেষ্টা করব। আরেকটা প্রশ্ন হচ্ছে, সদ্য বিবিএ শেষ করা উইথ লোয়ার সিজিপিএ একজন স্টুডেন্টের করণীয় ব্যাপারে যদি কিছু বলতেন। লোয়ার আর হায়ার সিজিপিএ বলে এখন আর কিছু নেই, একসময় এগুলো আমি মনে করতাম, এরকম কিছু নাই। এগুলো একেবারে আমাদের কনফিডেন্সকে নষ্ট করে দেওয়ার বিষয়। পড়াশোনা করা হবে ভালো সিজিপিএর জন্যই করা হবে। অ্যাক্সিডেন্টালি যদি সিজিপিএ ভালো না হয়, এখানে আহামরি কোনো ক্ষতি হয়নি। ইউ হ্যাভ টু ওপেন এ নিউ পাথ, অন্য পথে যেতে হবে। আমি এখন যে পথে আছি, এখন যে কথা বলছি, আমি তা করে অন্যভাবে বলতে পারি। আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 900 শিক্ষকের মাঝে এই পথ আমাকে একেবারে আলাদা করে দিয়েছে। এটা আমি তৈরি করেছি, আমি এই পথে হাঁটছি। হয়তো নতুন কেউ আসবে এই পথে হাঁটার জন্য, হয়তো নতুন কোনো সমালোচনা হবে, আরও অনেক কিছু। সো ইউ হ্যাভ টু ট্রাই টু ওপেন ইউর পাথ। আমাদের যে ছেলেটা এইবার ফাইন্যান্সে পড়ছে, সেই ছেলে তার গ্রামের বাড়ি হতে দুধ এনে শহরে সরবরাহ করছে। আমরা অনেক শিক্ষকরাই কিন্তু তার পরিবার হতে দুধ নিচ্ছি। সো সিজিপিএ কম হয়েছে, ক্রিয়েট এ নিউ পাথ, নতুন কিছু করার চেষ্টা করা, এবং
অনেক ডাইমেনশন আছে, এক কথায় বলে শেষ করা যাবে না। আউটসোর্সিং তো সেকেলে কথা হয়ে গেছে, কিন্তু আউটসোর্সিংয়ে নতুন নতুন ডাইমেনশন আসছে, একটু চেষ্টা করলে পারা যায়। অনেকে হতাশ করে দিতে চাইবে, কিন্তু হতাশার কোনো কারণ নেই, অনেক কিছু করার আছে, হয়তো এখানে আমি এভাবে এক্সপ্লেন করতে পারছি না। স্যার, উইচ ল্যাঙ্গুয়েজ ক্যান বি থার্ড ল্যাঙ্গুয়েজ ফর লার্নিং? লার্নিংয়ের জন্য থার্ড ল্যাঙ্গুয়েজ একসময় বাংলাদেশে তো ফ্রেঞ্চ ছিল, কিন্তু আমরা ঠিক ওভাবে দেখতে পাচ্ছি না। অনেকে জার্মান শিখেছে, তারা ভালো করছে, এক্সেপশনাল, ইউ সে দ্যাট। জার্মান শিখেছে, ভালো করছে, আমি অনেককে জানি। কিন্তু বাংলাদেশে এখন অনেকে যেটাকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ। চাইনিজ, ব্যাপক চায়না বিনিয়োগ, চায়না ইপিজেড হচ্ছে। সো কি পরিমাণ ওয়ার্কফোর্স লাগবে যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানে, তারা অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। বাংলাদেশের সাথে চায়নার বাণিজ্য দিন দিন শুধু বাড়ছে আর বাড়ছে। একসময় চায়নাতেও বাঙালিদের পোস্ট ক্রিয়েট হবে। সো এই ক্ষেত্রে চাইনিজ ল্যাঙ্গুয়েজ অনেক ভালো ভূমিকা রাখতে পারে। আবার একটু সিজিপিএ কমে চলে আসি। দিনের শেষে ডেপথ অফ নলেজ এবং ব্রেথ অফ নলেজ এই দুটো কথা বলবে, সিজিপিএ না। সত্যি করে বলছি, এই দুটো কথা বলবে। সিজিপিএ এর কারণে যদি কোনো গুড জব হারিয়েও যায়, কিন্তু ডেপথ অফ নলেজ এবং ব্রেথ অফ নলেজ যদি থাকে, সেটা কথা বলবে। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ে। ট্যালেন্ট চাপা রাখা যায় না, আটকানো যায় না, কোনোভাবেই না। এই কোনো না কোনো এক জায়গা দিয়ে বের হয়ে যাবে, কোনো না কোনো ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, তুমি আর রাখা যাবে না। আমি তো জীবন অনেক দেখেছি। আমি একসময় একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজ করছি, আমি দেখেছি যে সেমিস্টার আমি যে কোর্স পড়াতাম, ওই বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো শিক্ষক আবির্ভূত হতো পরের সেমিস্টারে ওই কোর্সটা পড়িয়ে দেখার জন্য। মনে হয় এটা পড়ালে উনি জনপ্রিয় হবেন, এই একটা সেমিস্টারে, তারপর আবার ছেড়ে দিয়েছে। আমি অনেক অনেক শিক্ষককে দেখেছি শুধু এক্সপেরিমেন্ট করে, এই কোর্স থেকে ওই কোর্স, সেই কোর্স থেকে সেই কোর্স। কেন আরেকজন শিক্ষক একটা কোর্স পড়িয়ে জনপ্রিয় হয়েছে, মনে হয় আমি পড়ালে আমিও জনপ্রিয় হব। এখন পর্যন্ত নিজের কম্পিটেন্সি খুঁজে পাইনি। অনুরোধ করব, যত তাড়াতাড়ি, যত অল্প বয়সে নিজের কম্পিটেন্সি খুঁজে পাওয়া যায় তত মঙ্গল, সেটা যেন খুঁজে নেওয়া হয়। বিল গেটস 18 বছর বয়সে কম্পিটেন্সি খুঁজে পেয়েছিল, বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছে, দেখেছে ওটাই তার কম্পিটেন্সি। আর ক্যাপসির মালিক 65 বছর বয়সে খুঁজে পেয়েছে। আমি আমারটা জানি, আমার কম্পিটেন্সি কি আমি জানি। বাংলাদেশে প্রতি 100 জনের 99 জন ঠিক মরে যাওয়ার সময় তার কম্পিটেন্সি খুঁজে পায় না। ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলোতে 17-18 বছর বয়সে ছেলে মেয়েরা বুঝে যায় তার কম্পিটেন্সি কি। সে অডেল অর্থের পিছনে ঘুরে না, বিশ্ববিখ্যাত হওয়ার পিছনে ঘুরে না, সে তার কম্পিটেন্সি যেটা খুঁজে পেয়েছে সেটাই করে। অনেক ডাক্তারকে সারা জীবন ট্যাক্সি চালাতেও দেখা গেছে, সে স্বাধীন জীবন, শান্তিপূর্ণ জীবন, সে দেখেছে ট্যাক্সি ড্রাইভিংয়েই তার কম্পিটেন্সি, ওটাতেই তার ভালো লেগেছে। আমার অনুরোধ থাকবে একটু নিজেকে চেষ্টা করে খুঁজে বের করা। 3 ইডিয়টস মুভির মতো, যারা এই মুভিটা দেখেছে তো চমৎকার, অনেকবার দেখা উচিত। সে একজন ইঞ্জিনিয়ার, তার কম্পিটেন্সি আসলে ফটোগ্রাফি, শেষ পর্যন্ত সে সেটাতেই ভালো করেছে। আমাদের ছেলে মেয়েদের একটু সময় দিয়ে কম্পিটেন্সি খুঁজে বের করা দরকার। এমন কম্পিটেন্সি যেটা অনেকের নাই, যেটা হাজার হাজার লাখ লাখ মানুষের আছে, সেটা চর্চা করে খুব বেশি ভালো কিছু করা যায় না, খেয়ে পরে হয়তো বেঁচে থাকা যায়। সামিউল আকরাম নয়ন, অনেক অনেক ধন্যবাদ, মাশাল্লাহ। হ্যাঁ, তুমি তো আমাকে অনুরোধ করেছিলে সফট স্কিলস নিয়ে সামনে আসার জন্য, কিছু সফট স্কিলস প্রোভাইড করার জন্য, অনেকটা কিছু রেকর্ডেড স্পিচ ডেলিভার করার জন্য, সফট স্কিলস নিয়ে কিছু করার জন্য। চেষ্টা করব ইনশাল্লাহ কিছু করা যায় কিনা। আলাউদ্দিন আল আজাদ প্রশ্ন করেছে, স্যার কি কি উপায় অবলম্বন করলে বিদেশে লেখাপড়া না করেও একজন বিশ্বমানের প্রশিক্ষক হওয়া যাবে? দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন। কেউ প্রশিক্ষক হতে চাইলে নিজেকে অনেক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে প্রথমে। সো যেহেতু বাংলাদেশে বসে ওয়ার্ল্ড ক্লাস অনেক ধরনের প্রশিক্ষণ অপরচুনিটি এখন খোলা, আগে নিজে কয়েক ডজন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত। আমি কি পরিমাণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি ক্যালকুলেট করা যাবে না, 1 ঘন্টার, আধা ঘন্টার। এমনকি আমি আইটির উপর 1 বছরের ডিপ্লোমাও করেছি ইন্ডিয়ান ইনস্টিটিউটে, ন্যাশনাল ইনস্টিটিউট, এনআইআইটি।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। যখন আমার অনেক বন্ধুরা এই বিষয়ে চিন্তাও করেনি, একের পর এক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, পাশাপাশি শেয়ার করেছি, করতে করতে একসময় প্রশিক্ষক হিসাবে আবির্ভূত হয়েছি। বিদেশে লেখাপড়া না করেও একজন বিশ্বমানের প্রশিক্ষক হওয়া যায়। এই যে বললাম, নিজে অনেক প্রশিক্ষণে অংশগ্রহণ করলে কনফিডেন্স বেড়ে যায়। তবে আমি অনুরোধ করব, মানুষকে কি করে রেসপেক্ট করতে হয়, কি করে সম্মান দিতে হয়, প্রশিক্ষণার্থীদের কি করে ট্রিট করতে হয়, একটা দুটা সাইকোলজির উপর ট্রেনিং করে নিতে। নিজে অ্যাডাল্ট সাইকোলজি, চাইল্ড সাইকোলজি এগুলো বুঝলে খুব ভালো হয়। আমরা অনেক সময় অনেকের সাথে টিমে কাজ করতে পারি না, এত একগুঁয়ে আচরণ করে। 18+ মানুষগুলো প্রায় যে একই রকম, এটাও মনে থাকে না আমাদের অনেক সময়। জাহেদ রিমন প্রশ্ন করেছে, ব্রেথ অফ নলেজটা একটু বলুন। এভাবে বলি, আমি ফাইন্যান্সে পড়াশোনা করেছি দেশে, আবার বিদেশে আমি ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে এমএসসি করেছি। যদি আমি ধরে নিই যে এই দুটো বিষয়ে আমার বেশ কিছু নলেজ আছে, কিন্তু একই সময়ে যদি আমাদের ব্যাংকিংয়ে যারা আছেন, আমাদের এইচআরএমে যারা আছেন, অ্যাকাউন্টিংয়ে যারা আছেন, তাদের এই বিষয়গুলো সম্পর্কে যদি আমি একটু ধারণা না রাখি, তাহলে আমি আসলে একগুঁয়ে গোড়া প্রকৃতির একটা মানুষ হয়ে যাব। আমি একজন ইসলামিস্ট মানুষকে যদি দেখি তিনি ইসলামের বাইরে পৃথিবীতে আর কিছু আছেন সেটাই মনে করেন না, বুঝেন না, তাহলে গোড়া হয়ে যাবে। এটা ডেপথ অফ নলেজ, কিন্তু ব্রেথ অফ নলেজ লাগবে। একজন গণতন্ত্রীকে যদি আমি দেখি তিনি গণতন্ত্রের বাইরে আর কোনো নলেজ রাখেন না, তাহলে তার ব্রেথ অফ নলেজ নয়। সমাজতন্ত্র আছে, রাজতন্ত্র আছে। ঠিক ব্রেথ অফ নলেজ হচ্ছে সমাজে টিকে থাকার জন্য সম্মানজনক উপায়ে, অন্যের সংস্কৃতি বোঝার জন্য, অন্যের কাজের ধরন বোঝার জন্য, একটা অর্গানাইজেশনে আমি যে কাজ করি এই কাজ ছাড়া আরো অনেক কাজ যে বড়, সেগুলো বোঝার জন্য আমার অন্য বিষয়গুলোতে অল্প অল্প জ্ঞান রাখা দরকার। সেখানে আমি এক্সপার্ট হব না, কিন্তু অ্যাটলিস্ট অন্যরা কি কাজ করে সেটা ধারণা রাখবো, আলোচনায় অংশগ্রহণ করতে পারবো, আমার মূল্যবোধ বিনিময় করতে পারবো, আমার ভাব বিনিময় করতে পারবো। আমাকে একটু ক্রিকেট বুঝতে হবে, একটু কাবাডি বুঝতে হবে, খেলা অপছন্দ বলে একদম বুঝবোই না, তাহলে আমি টিমে কাজ করতে পারবো না। টিমে কাজ করা মানুষগুলো যে ভালো লাগার জায়গাগুলো, সেই জায়গাগুলোতেও আমাদের একটু একটু নলেজ থাকা চাই। মহাপণ্ডিত হওয়ার দরকার নেই, মহাপণ্ডিত না হয়ে অল্প অল্প পণ্ডিত হয়ে আরো অনেকগুলো বিষয় সম্পর্কে ধারণা রাখা বেটার। তারেক নিজাম, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম সালাম। আমার মনে হয় আজকে অনেকদিন পর লাইভে এসেছি, এখানেই শেষ করি, বিদায় নিই আজকে। পরে অন্যদিন আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। ও আরেকটা প্রশ্ন শেষ মুহূর্তে, ক্যারিয়ার ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পিজিডি প্রশিক্ষণ কতটা অর্থবহ? এক কথায় বলে দিই, এই কোভিড টাইমে প্রমাণ হয়ে গেছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ। এই কোভিডের আগে বাংলাদেশে এমন সব সাপ্লাই চেইন স্কলার আমি দেখেছি যারা প্রশিক্ষণের পর প্রশিক্ষণ প্রোভাইড করেছে, কিন্তু কোভিড টাইমে বাংলাদেশকে বিপর্যয় হতে বাঁচাতে পারেনি। সো প্রশিক্ষণের প্রচুর প্রয়োজন, ইফেক্টিভ প্রশিক্ষণের প্রয়োজন, ব্যাপক প্রয়োজন, প্রচুর প্রয়োজন। একাডেমিক পড়াশোনা আর চাকুরির পড়াশোনা ভিন্ন কেন? এটা আসলে ভিন্ন নয়। ব্যাপারটা এখানে, আমরা যখন সিক্স সিগমা আলোচনা করি একাডেমিক পড়াশোনায়, তখন প্রাণ আরএফএল আমাদেরকে জানিয়েছিল তারা সিক্স সিগমা প্রয়োগের চেষ্টায় আছে, 4 থেকে 5 বছরের মধ্যে প্রয়োগ করবে। আমরা যখন লিন ম্যানুফ্যাকচারিং সিস্টেম পড়াই, এটাই তো পড়াশোনা। এই প্রাণ আরএফএল গ্রুপ কিন্তু অলরেডি লিন ম্যানুফ্যাকচারিং সিস্টেম প্রয়োগ করেছে। শুধুমাত্র সেই সকল সৌদাগর বলে পড়াশোনার সাথে চাকুরির পড়াশোনার মিল নাই যারা নিজেরা পড়াশোনা করেন। মিল আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে 4-5 বছর ধরে আমরা
শুধু চাকরির উপযোগী পড়াশোনা করায় না, এখানে মানুষ তৈরির পড়াশোনা করানো হয়, ওই যে আবার মেরুদণ্ড সোজা করার পড়াশোনা করানো হয়। কিন্তু পড়াশোনা করার পর কম্পিটেন্সিটাকে চাঙ্গা করার যে সুযোগ, সেটা বাংলাদেশ ক্রিয়েট করেনি। সেটা হচ্ছে প্রশিক্ষণ। আমি 40টা কোর্স পড়ে এসেছি, 40টা কোর্সে আমি তো কাজ করতে পারবো না। এবং 40টা কোর্স আমাকে একটা ডিগ্রি দেওয়ার পরও আমাকে সমাজে বেঁচে থাকার মতো, টিকে থাকার মতো অবস্থান তো দেয় না। এই তখন ব্রেথ অফ নলেজের দরকার হয়। কিন্তু ভিন্ন না, ব্যাপারটা হচ্ছে ওই যে কম্পিটেন্সি, স্কিলস খুঁজে বের করা। ভিন্ন এভাবে বলা যাবে না। হ্যাঁ, প্র্যাকটিসের জায়গা তৈরি করে নিতে হবে। এই প্র্যাকটিসের জায়গাটাতে এসে অনেকে বলে ভিন্ন। যেমন আমাকে একবার একজন বলেছিল, আপনারা কি পড়াশোনা করান, একটা ছেলে এলসিও খুলতে পারে না। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি বিশ্ববিদ্যালয় কি এলসি খোলার জায়গা? আমি প্রশ্ন করলাম, আপনারা কি দুবার দেখিয়ে দেওয়ার পর সে এলসি খুলতে পারেনি? আমাকে বলছে দেখিয়ে দিতে হবে কেন? তাহলে তো আমি বললাম, তাহলে তো বিশ্ববিদ্যালয় ব্যাং হয়ে যেতে হবে। আমরা একটা অবস্থান দিই। এই যে আমরা একদিন দুদিনের প্রশিক্ষণ একটা ছেলে যে গ্রহণ করতে পারে, এটা শিক্ষকরা দেন। কিন্তু এরপর যদি সে জীবনে প্রশিক্ষণে না আসে, তাহলে সে ব্যাকডেটেড হয়ে যায়। স্যার, আজ বিজনেস নিয়ে কিছু অ্যাডভাইস পেতে পারি? আমাদের বয়সের কম বেশি সবাই টিউশন করে স্যার। আমার টিউশন করতে ভালো লাগে না স্যার। 4 মাস আগে আমি 2500 টাকা দিয়ে একটি অনলাইন বিজনেস শুরু করি স্যার। আজ 30,000 টাকা করেছি। আমার বিজনেসটা কিভাবে গ্রো করতে পারি স্যার, যদি কিছু সাজেশন দিতেন। কি করে সাজেশন দিই? আমি তো বিজনেসের ধরনটাও বুঝতে পারছি না, কি ব্যবসা শুরু হয়েছে সেটাও বুঝতে পারছি না। শুধু এতটুকু বুঝতে পারছি, ইউ আর শোয়িং গ্রোথ, ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক, ইউ আর ডুইং বেটার ডে বাই ডে, ইউ আর গ্যাদারিং এক্সপেরিয়েন্সেস। এখন যদি বিজনেস ধরনটা বোঝা যেত, কোন ধরনের ব্যবসা, তাহলে হয়তো কিছু অ্যাডভাইস করতে পারতাম। একটা গতানুগতিক অ্যাডভাইস করতে পারি, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যানালিসিস, political factors, economic factors, social factors, technological factors, legal factors, আমাদের কালচার, ফ্যাশন, ফুড হ্যাবিট, ডিমান্ড, এগুলো বিবেচনায় এনে বিশ্লেষণ করে স্ট্র্যাটেজি সেট করাটা বেটার। হয়তো ব্যবসার ধরন জানলে, আমার সাথে আলোচনা করলে হয়তো আরেকটু ভালোভাবে বলতে পারি। হ্যাঁ, আরিফ ফয়সাল, অনেক ধন্যবাদ, প্রশ্নটা পেয়েছি চমৎকার। ও, ম্যানসওয়্যার নিয়ে কাজ করা হচ্ছে। ঠিক আছে, আমি একসময় আলোচনা করব নিশ্চিতভাবে, তখন হয়তো ডিটেলস কথা বলতে পারি। আমি এরকম সাড়া পাবো এটা ভাবতে পারিনি, প্রচুর সাড়া পেয়েছি। অনেকেই আমাকে শুনছে, আমি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে শোনার কোনো প্রয়োজন ছিল না, এত আহামরি কেউ হয়েও যায়নি। নানা প্রতিকূলতার মাঝে আমরা সবাই যারা বেঁচে আছি, এটাই আমাদের এখন বড় পাওয়া। এরপরও যতখানি আমরা পারি এই দেশের জন্য, দশের জন্য 1 ইঞ্চি 1 সেন্টিমিটারও যদি কিছু করে যেতে পারি, সেটাই মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জন্য আমাদের ভূমিকা হয়ে থাকবে। দেশ এগিয়ে যাক, সোনার দেশ উন্নত দেশে পরিণত হোক, একজন মানুষও অনাহারে না থাকুক, 18 কোটি মানুষ, 36 কোটি হাত, বাংলাদেশ একদিন সারা পৃথিবী শাসন করবে, নেতৃত্ব দিবে, বাণিজ্যের হাব হবে, মানুষের শান্তিতে পরিপূর্ণ জীবন পাবে, এমন একটা প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট উইথ দ্য ব্লেসিংস অফ অলমাইটি আল্লাহ। থ্যাংক ইউ।